মেয়ে মানুষের কত তামাশা করে, তামাশার শেষ নাই। শেষ ঝুঁকাইয়া পড়ছে, কলি ঝুঁকাইয়া পড়ছে। এই কলি যুগে কত কিছু দেখা যাইব। রাস্তায় বসে বেশিরভাগ সময় রিস্কেলার উল্টা পাল্টা কথা বলে, কেমন বাজে বাজে কথা বলে, শীষ দেয় আবার দেখতে, তারপর আরো নোংরা নোংরা কথা বলে। বিশেষ করে আবার কিছু কিছু মানুষ যথেষ্ট সম্মান করে, শ্রদ্ধা করে, এটা খুব ভালোবাসে, ভালো লাগে। আবার মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলা তো ওনাদের চিন্তা ভাবনা একটু অন্যরকম। একটা মেয়ে মানুষ কাজ করে খাইতেছে, এটা অনেক ভালো। যখন রাস্তায় বের হয় তখন মানুষ অনেক সময় উল্টাপাল্টা কথা বলে। পরে নিয়ে মানুষের বিভিন্ন জল্পনা কল্পনা। একটা মেয়ে মানুষ এভাবে রাস্তা থেকে সাইকেল চালায়। কিছু কিছু মুরব্বীরা আছে, এদের মাইন্ডসেট একটু অন্যরকমের, আধুনিক যুক্ত, আগিলা কালের। ওই ধরনের মুরব্বীরা কপাল কুচকাইয়া তাকায়, মহিলারা ওইভাবে তাকায়। নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরাও মানে অন্য বাইলে তাকায়। আমার পরিস্থিতি তো জানে না, আমি তো বড় স্বপ্ন নিয়ে বসে। বাংলাদেশের মানুষের মাইন্ডসেট গুলো আসলেই খারাপ। বাংলাদেশের মানুষের এটা বেশি নেগেটিভ চিন্তা ভাবনা। এরা কখনো একটা মানুষ ভালো কিছু করুক, একটা মেয়ে মানুষ বিশেষ করে ভালো কিছু করুক, সেটা কখনো চাইবো না। মনে করে মেয়েদেরকে ওই যে কোণঠাসা করে ঘরের ভিতরে রাখবে, তারা স্বপ্ন দেখতে পারবে না, সারা তাদের জীবন হয়েছে হাড়ি পাতিল মাজার জন্য। এটা একটা মেয়ে চাইলেই যে অনেক কিছু করতে পারে, এটাই সমাজের মানুষের দেখানো দরকার। আমি মনে করি আমার মতো মেয়ে মানুষরা আছে, চাইলে ওরা চেষ্টা করলে অনেক কিছু করতে পারবো। যেমন আমি এখন কোথায় ছিলাম, একটা সময় 500 টাকা ঘর ভাড়া দিচ্ছি, আজকে আমি একটা ভালো একটা জায়গায় আছি। আমার মানুষের কাছে আমার সম্মান আছে, ভালোবাসা আছে, আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে। হয়তো ছোট পরিসরে, কিন্তু ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠানটা একটা সময় অনেক বড় হইব। আমি ঢাকায় আসছি 2004 সালে, তখন হেল্পারি করছি। তারপরে যাই হোক 2006 আমার আব্বা মারা যায়। 6 আমি গার্মেন্টসে কাজ করছি। 2007 আমার বিয়ে হয় আমার আব্বা মারা যাওয়ার পরে। তখন আমি গার্মেন্টসে সোয়েটারে চাকরি করতাম। তো আমার জামাই আমার খুব মারধর করতো, তো যে কারণে আমার চাকরি চলে যায়। তারপর আবার বিয়ের 7-8 মাস পরে আমার ছেলে পেটে আসে। ও দেখ আমি খালি খালি মারে, সিগারেট খাইতো, তো সিগারেটের বাদি মেয়ে ছিল, কাজ করতো না, কিছু হইলে ধরে মারতো, 19-20 হইলে ধরে পিটাইতো। মানে বস্তিতে থাকতাম না, 2 হাতের বাসের লাগে টানা ধরে বাঁধলে পিটাইতো। কেউ ফিরাইতে এলে তারা অপমান করতো। বাজারে কাট তো করতোই না, বেশি মারতো সিগারেট টাকা লইয়া। মানে ওরে সিগারেট টাকা দিতে দেরি হয়েছে, আমি টাকা পাম কই? যখন আমার চাকরি বন্ধ হয়ে গেছে তখন তার টাকা আনার মতো কোনো অবস্থা নেই। তখন মারতো যে আমার মা ভাই বোনের কাছ থেকে টাকা আনতে, কিন্তু আমার আব্বা তো নাই। আমার মা মানুষের কাজ করতো মানুষের বাড়িতে। আমার ছেলে যখন পেটে আইছে তখন আমার মারধর করছে। তখন ভাবি বলতেছে যে বাচ্চা আইছে তো কি হয়েছে, এই বাচ্চা তোর ভবিষ্যৎ। বলে না, বাচ্চা ভবিষ্যৎ না, বাচ্চা হলে কাম করে খাওয়ার লাগবো বাচ্চারে। হয় না, বাচ্চা রিজিক বাচ্চা নিয়ে আসতেছে। ওই পাশে ঘরে এক ভাবি বলছে, ওই আমার জামাইরে আরে বলছে। তারপর কয়দিন মারধর করে না, কিন্তু এই বাচ্চা নষ্ট করার জন্য অনেক অস্থির কাজ করছে। আমার ওই অবসান করার জন্য কয়বার মেডিকেল লয়ে গেছিল। ওই বাচ্চা নষ্ট করবো, তখন আমি আর চাকরি করতে পারবো না। বাচ্চা পেটে আসে তো আমার কাজ করা বন্ধ। বাচ্চা পেটে থাকা অবস্থায় প্রচুর মারতো। সিকল বসিতে 500 টাকা টঙ্গের ঘর ছিল না, নিচে ময়লা নর্দমার পানি আসছিল, সেই পানিতে মনে করেন ওইরকম উপরে নর্দমার পানির উপর থেকে ওই যে বাঁশের উপরে খাস খাস করে টঙ্গের ঘর উঠে, তো ওইরকম বাসায় বাড়া ছিলাম আর কি। খোলামেলা একদম বাথরুম আসছিল, খাওয়ার কোনো পরিবেশ ছিল না। সারাদিন লাড়কি চুলে রান্না করতাম। মানে দিন শেষে আমার বাজা দিত 30 টাকা 40 টাকা। রিক্সা চালাইতো, তো রিক্সা চালাইয়া ধরতো, হে খাইয়ে তো হোটেলে ভালো করে। আমার বাজা দিত 30-40 টাকা 50 টাকা। সারা মাসে আমি হিসাব করছি 800 টাকা থেকে 1200 টাকা। মানে বিয়ের পর তো যখন আমার বাচ্চা কাছে একটু যদি মনে করেন ওই হাপুর দিয়ে উঠতে না পারে, পরপর তো 2টা বাচ্চা হয়েছে, আমি কাজ করতে পারিনি একটা না 4 বছর কোনো কাজ করতে পারিনি। এখানে কেমনে আসছি, আমার 2020 না 21 সম্ভবত আমার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পরে আমি একটা বাসার কাজ নিয়েছিলাম আর কি, তখন 8000 টাকা স্যালারিতে। কাজটা বেশি দিন করি নাই, ওই কাজটা বাদ দিয়া আবার গাজীপুর চলে গেছিলাম 7-8 মাসের মতো করে। গাজীপুর চলে যাই, সোয়েটারে চাকরি করছি। সোয়েটারের কাজ তো আগে থেকে করতাম, যখন সংসার জীবনে ছিলাম। বিয়ের আগে সোয়েটারে চাকরি করছি, তারপর বিয়ের পর অনেকদিন বিভিন্ন সেক্টরে কাজ করছি। মানুষের বাসায়, মানে সংসার জীবনে মানুষের বাসায় কাজ করছি, গার্মেন্টসে করছি, মার্কেটে করছি, হাসপাতালে করছি, ক্লিনিক পোস্টে কাজ করছি, কাপড়ের ব্যবসা করছি, টেলার্সের দোকানে কাজ করছি। কাজ এমন নাই যে বাদ নেই। এই ব্যবসায় আসছি আসলে আমি হয়েছি কি, ওই আমার যে ডিভোর্স হইলো, আমি আর তো সংসার জীবনে অনেক রকমের কাজ করছি। ডিভোর্সের পরে কয়েকদিন বাসায় কাজ করছি, তারপর আবার সোয়েটারে চাকরি করছি। সোয়েটারের চাকরি তো আগে থেকে করতাম গা। আমার সবসময় কাজের নেশা থাকতো। আমি তো অনেক সেক্টরে কাজ করছি, কাজের একটা নেশা থাকতো যে আমার কাজ শিখতে হবে। আমি কোনো কাজটা কখনো ছোট মনে করি মানুষকে করি নাই, যে কারণ আল্লাহর কাছে শুকরিয়া যে আজকে আমি এই কাজ শিখতে পারছি। আর ইউটিউব দেখতাম, ফেসবুক দেখতাম, আগে তো মানে এগুলো কিছু বুঝতামই না। ইউটিউব ফেসবুক দেখে আর কি সবকিছু শিখতে পারছি। ডিভোর্সের পরে হয়েছে প্রথম বাসায় কাজে গেছি, তারপরে প্রথম বাসার কাজ করছি কিছুদিন, তারপরে সোয়েটারে চাকরি করছি। সোয়েটারে চাকরি করে আবার ঢাকায় আসছি। ঢাকায় এসে সাইকেলটা দেখছিলাম একটা দোকানের সামনে আর কি, বিক্রি করবো। উনি 4500 টাকা কইছিল। সাইকেলটা কেমনে নিচ্ছে, আমার ছোটবেলা আমি সাইকেল চালাইছিলাম। তারপর আমার ওই যে মাথার ভিতরে একটা কাজ, আমি আসলে আমার মাইন্ডসেট একটু অন্যরকম, অন্য মানুষের মতো। বাঙালি মেয়েরা যেরকম সেরকম না, আমার চিন্তা ভাবনা সবসময় ডিফারেন্ট কিছু করার। যে যখন মানুষ ফুটপান্ডায়, আমি যখন বাসার কাজে যাইতাম তখন দেখতাম কি ফুটপান্ডায় কাজ করে, তখন আমার মাথার ভিতরে বাসা বাড়ির কাজ আছে, ফুটপান্ডার কাজ আরো ভালো, সম্মান
নির্মাণের কাজ আমার মনে হয়। তখন ওই মনে মনে চিন্তা করতাম আমি সাইকেল চালাই কাজে যাবো গা, ফুডপান্ডার কাজ করবো, তারপর কাজে যাবো। তারপরে এমনি করে করে সাইকেলটা হঠাৎ করে একদিন একটা দোকানের সামনে দিছি, 4,500 টাকা কইছে। পরে আমি কইছি এত টাকা আমি দিতে পারবো না। পরে উনি আমার কিছু হিস্টোরি শোনার পর 3,500 টাকা সাইকেলটা সেল করছে। তারপর যাই হোক, যখন সাইকেলটা সেল করছে তখন আমি ফুডপান্ডা ইন্টারভিউ দিয়ে আসছিলাম তার আগের দিন। সাইকেলটা পেয়ে তো আমি খুব খুশি, 3,500 টাকা সাইকেল পাইছি। সাইকেল যেদিন পাইছি সেদিন কয়েকবার অ্যাক্সিডেন্টও করছি। প্রায় একদিনের মধ্যে আমি অনেক এরিয়া ঘুরছি যে সাইকেলটা রানিং হলো, কিন্তু আমার ভয় লাগতো অনেক। প্রথম দিন ফুডপান্ডায় যাইয়া যে ইন্টারভিউ দিয়ে এলাম, আমি সাইকেল রাইডার হিসাবে অ্যাড হয়েছি, কিন্তু আমি যদি না করি, কিন্তু আমার তো চাকরিটাও খুব জরুরি দরকার। আল্লাহ মিলাই দিচ্ছে আসলে, কিন্তু আমি পারছি। আমার প্রথম ডেলিভারি একটু সমস্যা ছিল, কিন্তু আমি তারপরে পারছি। সাইকেল চালানো ফুডপান্ডায় কাজ করার অবস্থা, তারপর তো অপ্রত্যাশিত 2টা ঘটনা ঘটছিল। মানে এমন জায়গায় গেছি ডেলিভারি দিতে যেখানে আসলে ডেলিভারি দেওয়ার মতো অবস্থা না। তারপর অন্ধকার একটা গলির মধ্যে গেছিলাম, এটা হয়েছে কলাবাগান আছে না, কলাবাগানের ওই পাশে বউবাজার ফার্মগেটের পিছন সাইডে, ওইখানে গেছিলাম। একটা লোক আমার সাথে অন্ধকার গলি আছিল, তো আমার সাথে বাজে বিহেভ করছে আর কি। তারপর খুব তাড়াহুড়া করে আমি বের হয়ে আসছি, মানে বাজে ইঙ্গিত দিছিল, তো তার মানে খুব খারাপ লাগছে এই ব্যাপারটা নিয়ে। এরকম জীবনে আসলে বাংলাদেশের কিছু কিছু মেয়েদের বাইরের জগৎটা আসলে খুব ভয়ঙ্কর হয়, মানে অপ্রত্যাশিত ঘটনা তারা বলতেও পারে না, সইতেও পারে না, এরকম দশা হয়। আমি যখন ওই ফুডপান্ডায় কাজ করতাম তখন একটা ম্যাডামের বাসায়ও কাজ করতাম পার্ট টাইম আর কি, 2 ঘন্টার জন্য কাজ করতাম, আর ফুডপান্ডায়ও কাজ করতাম। তবে আমার সবসময় কাজের প্রতি একটা ইন্টারেস্ট ছিল আর কি। আমি তো অনেক সেক্টরে কাজ করছি, ডিফারেন্ট কিছু করতে পারতাম। ইউটিউবে এগুলো দেখতাম, দেখে আগে প্রথম কথা পুরান ছুরি দিয়ে বানাইতাম, বানাইয়া এগুলো আবার আমার পরিচিত মানুষের দেখাইতাম কেমন হয়েছে। কেউ টিটকারি মারতো, কিন্তু কি বানাস পাগল ছাগলের মতো, কারণ এগুলো তো আমার নিম্ন শ্রেণীর মানুষ এগুলো পছন্দ করে না। এগুলো পছন্দ মধ্যবিত্ত শ্রেণী আর উচ্চবিত্ত শ্রেণীর মানুষ, ওদের কাছে অনেক সুন্দর। আবার যখন এইগুলো আগে প্রথম বানাইতাম তখন ওই যে ম্যাডামের কাজ করছিলাম, ওই ম্যাডামের কাছে দেখাইছিলাম যে আপু দেখেন কেমন হয়েছে। তাও উনি খুব আগ্রহ দেখাইতো যে আসমা তুমি তোমার এই কাজ সাইরা তুমি চাইলে তোমরা এটা নিয়ে কাজ করতে পারো। এটা আমার খুব ভালো লাগছে। অনেক কাজ আমার জমছে কাজ করতে করতে, ফুডপান্ডার কাজ করি, ওই ম্যাডামেরও কাজ করি, আর রাত্রেবেলা এসে ইউটিউব দেখি আর এগুলো শিখতেছি। প্রথম আমি 4,000 টাকা দিয়ে শুরু করেছিলাম ব্যবসাটা, ইউটিউব দেখে শুরু করে মাঝে মাঝে। তারপর আমার অনেক কাজ জমে গেছে, কারণ আমি এগুলো সেল করতে হবে, সেল করবো কোথায়, সাহস পাই না। একদিন আমি ফুডপান্ডার কাজ করার অবস্থায় আস্ত ধুইনা, আস্ত জিরা, তারপর আস্ত হলুদ, আস্ত মরিচ বাইটে নিয়ে গেছিলাম সেল করার জন্য। না, আমার মাইন্ডসেট সবসময় যত কাজ যাই করি ব্যবসা, এটা নিয়ে সফলতা পাইছি যে আমি ওই যে ম্যাডামদের দেখাইছি, ওরা খুব আগ্রহ দেখায় যে আসমা এগুলো খুব টেন্ডেন্সি চলে আর কি, তুমি চাইলে এটা নিয়ে কাজ করতে পারো। মানে আন্দোলনের আগে অনেকবার খুঁজছি জায়গা, মানে যেখানে বসলে 200-300 টাকা দাদা দেওয়া লাগে, যেন আমি আগ্রহ পাই না, ভয়ও পাইছি। এগুলো আমি ইউটিউব দেখে শিখছি, ইউটিউব ফেসবুক ওইখান দেখে শিখছি। আমি ফিজিক্যালি কোথাও থেকে ট্রেনিং নিই নাই, এখান থেকে শিখে আমি আস্তে আস্তে একটু করে শিখতেছি আর কি। যখন 1 বছর হয়ে গেছে আন্দোলনের আগে তো কোথাও বসতে পারি না ভয়ে। আন্দোলনের পরে প্রথম আমি ইয়াতে বসছিলাম আর কি, সাইকেলে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে গ্রিন রোডের ওখানে বসছি। একদিন আমার গ্রিন রোড থেকে আমার সব প্রোডাক্ট একজনে ফালাই দিচ্ছে। মানে এই কাজটা করতেছি আর মনের ভিতরে স্বপ্ন জাগতাছি যে আমার অনেক বড় হইতে হবে। তখন একজন আমার বললো কি তুমি নিউ মার্কেট বসো, কারণ এখন আন্দোলনের ফলে তো রাস্তাঘাট ফাঁকা আছে, কোথাও এখন আর চাঁদা দিতে হবে না। তারপর নিউ মার্কেট গেছি, গ্রিন রোড বসতাম, ওখানে সেল বেশি হইতো না, অল্প হইতো, কিন্তু তখন মনে করতাম আমি অনেক কিছু আমি সেল করতে পারছি, আমার প্রোডাক্ট কেউ পছন্দ করছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। গ্রিন রোড ওখান থেকে আমার এরকম করলো, পরে আমি একজনের যে বুদ্ধি দিল যে নিউ মার্কেট যাও, নিউ মার্কেট যাইয়া আরো সেল করতে পারিনি, একদম একদিন রয়েছি খালি হাতে, 1 টাকাও সেল হয় না। তারপর ওখানে একটা লোক বলছে কি ওই সামনে ইডেন কলেজ আছে, আপনি চাইলে ওইখানে যাইতেন। তারপরে তার 2 দিন পরে আমি 1টার পরে আমি ইডেন কলেজ যাই, তখন অল্প অল্প মানুষ ছিল আর কি। ইডেনটা দেখতে দিকে গেছি, কারণ একটা দেখতে আগে ওইখানে যাইতাম গ্রিন রোডের এখানে। তারপর ইডেন কলেজে যাই, দেখি আস্তে আস্তে সেল, আমার প্রচুর কাস্টমার হইতেছে, অনেক সেল হইতেছে ভালো। তখন এই যে 1 বছর বেশি চলতেছে, কিন্তু এটা কাজ করতেছি 2 বছর ধরে আর কি, সেল হচ্ছে 1 বছর ধরে। সেল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় প্রথমে, এখন তো আমার রিটার্ন কাস্টমার বেশি হয়। 4,000 টাকাতে শুরু করছি, এখন আমার ঘরে 1 লাখ টাকার বেশি আছে ইন টোটাল সবকিছু মিলাই। এটা হয়েছে ভাঙ্গারি দোকান থেকে নিয়ে আসছি, এটা হয়েছে ফুলদানি, এটা রিসাইকেল পণ্য আর কি। এটাও ওই একটা সেন্টের বোতল আছে না, এটাও আর কি শোপিসের মতো এভাবে ব্যবহার করা যায়। এটাও ভাঙ্গারি দোকান থেকে নিয়ে আসা, এটা ফেলে দেওয়া জিনিস থেকে বানানো হয়েছে। তাই এগুলো অবশ্য ফেলে দেওয়া জিনিস থেকে বানানো হয়েছে। যে এগুলো হয়েছে ব্যবহারকৃত, যে দই ব্যবহার করে এই দইয়ের ইয়ে থেকে বানানো হয়েছে। এগুলো ফেলে দেওয়া জিনিস থেকে। আমার মাথায় সবসময় কিছু না কিছু একটা আইডিয়া আসে ছোটবেলা থেকে আর কি, এগুলো ভালো লাগে। যে এইটা হয়েছে একটা টিনের কৌটোর উপরে যে পাটের রশি দিয়ে বানানো হয়েছে, এটাও একটা ফুলদানির মতো ব্যবহার করা হয়, কলমদানির মতো ব্যবহার করা হয়। টিনের কৌটোটা হয়েছে যে এটা আমার ব্যবহার কোনো লাগে না আর কি কাজের জন্য, এই জন্য পরে এটা দিয়ে একটা ফুলদানি বানাই ফেলাইছি। আর এইগুলো হয়েছে ভাঙ্গারি দোকান থেকে বোতলগুলো নিয়ে আসছি একদম অল্প দামে, ওইগুলোর বেশি দাম নাই। জাস্ট এটার পর এই যে ফুল আছে, তারপরে মিরল দিয়া আর কি, এটা শামুক ঝিনুক করি এগুলো দিয়ে পাটের রশি দিয়ে আর কি, এটা হস্তশিল্প আর কি, শোপিসের মতো ব্যবহার করা হয়। এটা একটা ফুলদানি, এটা জাস্ট আর কি পাটের, এটা ছোট একটা মতো বাঁশের মতো ছিল, এটার মধ্যে শামুক বসানো হয়েছে, কাঠের ছাল
গাছের ছাল আছে না, সেই ছাল, তারপর পাটের রশি, এটা সুন্দরভাবে ব্যবহার করা যায়। অনেক সুন্দর। এটা হচ্ছে ফেলে দেওয়া পানির বোতলের উপরে বসানো হয়েছে ফুলদানি। এটা ওই যে আচারের খালি বোতল।